প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকে নির্ধারিত ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। তো সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে আমরা আজকে পিতৃপুরুষের গল্প এই রচনাটি আমরা আলোচনা করব। তো পিতৃপুরুষের গল্প, এই গল্পটি লিখছেন হারুন হাবিব। সাহিত্যিক হারুন হাবিব 1 জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে জামালপুর জেলার দেওয়ানগঞ্জে জন্মগ্রহণ করেন। আর তিনি মুক্তিযুদ্ধের উপর স্মৃতি কথামূলক অনেক গ্রন্থ রচনা করেছেন। মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে প্রচুর গল্প, উপন্যাস ও স্মৃতিকথা তিনি লিখছেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে প্রিয় যোদ্ধা, ছোট গল্প সমগ্র 1971, মুক্তিযুদ্ধের নির্বাচিত প্রবন্ধ, আর একটি ইংরেজি রচনা আছে ব্লাড অ্যান্ড ব্রুটালিটি ইত্যাদি। তার বিশেষ পরিচিতি, তিনি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা। গেরিলা মুক্তিযোদ্ধা কি আমরা জানি যে তৎকালীন মুক্তিযুদ্ধের সময় পাক হানাদারদের সামনে সম্মুখ যুদ্ধে না গিয়ে হঠাৎ আক্রমণ করে নিজেদের সেফ পজিশনে বা নিজেদের স্বাভাবিক পরিবেশে চলে যাওয়া, হঠাৎ আক্রমণ করে নিজেরা চলে যাওয়া বা পালিয়ে যাওয়া, এটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। তো সেই গেরিলা মুক্তিযোদ্ধা ছিলেন এবং 1971 সালে রণাঙ্গনের সংবাদদাতা ছিলেন তিনি। এটি আসলে দেখো, আমরা যদি শিরোনামটা দেখি যে পিতৃপুরুষের গল্প, পিতৃপুরুষ বলতে কারা? আমাদের যারা উত্তরাধিকারী এবং আমরা যাদের উত্তরসূরি, অর্থাৎ আমাদের পূর্বপুরুষ যারা, তাদের কাছ থেকে আমরা যেই গল্পগুলো পেয়েছি, যেই উৎসাহ উদ্দীপনাগুলো পেয়েছি, যে আদর্শগুলো পেয়েছি, সেটার উপর ভিত্তি করেই মূলত এই পিতৃপুরুষের গল্প রচনাটি সাহিত্যিক হারুন হাবিব লিখেছেন। তো আমরা এটির শিখন ফলটি লিখে দেই যে পিতৃপুরুষের গল্প, এর শিখন ফলটি আসলে কি? আমরা শিখন ফলটি লিখি আগে। শিখন ফল অর্থাৎ এই পিতৃপুরুষের গল্প, এটার মধ্যে দিয়ে মূলত আমরা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা লাভ করতে পারি। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা। এরপরে সাধারণ যুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের পার্থক্য, সাধারণ যুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের পার্থক্য, সাধারণ যুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের পার্থক্য। দেখো, যুদ্ধ সাধারণভাবে হয়ে থাকে, তো সাধারণ যুদ্ধ আর মুক্তিযুদ্ধ কথাটি এক নয়। পাক হানাদারদের আক্রমণ এবং ছাত্রদের প্রতিবাদী ভূমিকার শুরু, পাক হানাদারদের আক্রমণ এবং ছাত্রদের প্রতিবাদী চেতনা শুরু। পাক হানাদারদের আক্রমণ এবং ছাত্রদের প্রতিবাদী চেতনা শুরু। মাতৃভাষার অধিকার আদায়ে ভাষা শহীদদের আত্মত্যাগের শুরু। মাতৃভাষার অধিকার আদায়ে ছাত্রদের আত্মত্যাগের শুরু।
মাতৃভাষার অধিকার আদায়ে ছাত্রদের আত্মত্যাগের শুরু, জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার গুরুত্ব, জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার গুরুত্ব, জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার গুরুত্ব, দেশপ্রেমে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা, দেশপ্রেমে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা। তো শিক্ষার্থীবৃন্দ, লেখাগুলো কি দেখা যাচ্ছে? সব লেখাই দেখা যাচ্ছে। তো দেখো, শিক্ষক ফলটি দেখো, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট সম্পর্কে ধারণা, অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছিল তার কারণটা আসলে কি ছিল, মানে কোন বিষয়গুলোর উপর ভিত্তি করে আসলে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। সাধারণ যুদ্ধের সাথে মুক্তিযুদ্ধের পার্থক্য, যুদ্ধ সবসময় হয় পৃথিবীতে, আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, বিভিন্ন জায়গায় গৃহযুদ্ধ চলে, গোত্রের মধ্যে যুদ্ধ চলে। তো আসলে এই যুদ্ধগুলো আর মুক্তিযুদ্ধ, এই দুটো ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। মুক্তিযুদ্ধের সাথে এর কোনো সম্পর্কই নেই, এটি এক জিনিস, এবং মুক্তিযুদ্ধ আরেক জিনিস। মুক্তিযুদ্ধ মূলত দেশকে, নিজেকে, নিজের দেশের মানুষকে, সবাইকে শত্রুর হাত থেকে মুক্ত করার জন্য যে যুদ্ধ, সেটাই আসলে মুক্তিযুদ্ধ। স্বাধীনতার জন্য যে যুদ্ধ, সেটাই মুক্তিযুদ্ধ। পাক রাজাদের আক্রমণ এবং ছাত্রদের প্রতিবাদী চেতনার শুরু, সেই আমরা জানি যে 52 সালে আমাদের যে দেখো পিতৃপুরুষের গল্প, অর্থাৎ এই গল্পটা আমাদের যে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, তো সেই মুক্তিযুদ্ধের সূচনা কিন্তু 71 সালে হয়নি। এই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে অনেক আগে, কারণ দীর্ঘ 23 বছরই পাকিস্তান আমাদের শাসন এবং শোষণ দুটোই করেছে একই সাথে। পাকিস্তান সেই 1947 সালে 14ই আগস্ট যখন পাকিস্তান স্বাধীন হয়, তো সেখান থেকে 71 পর্যন্ত এই দীর্ঘ 23 বছরই কিন্তু পাকিস্তান আমাদেরকে শাসন এবং শোষণ দুটোই একইভাবে একই সময় করেছে। তো সেজন্য আমরা এই যে 71 সালে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের দেশের মানুষ, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে, সেই যে অনুপ্রেরণা, সাহস, এটা কিন্তু হঠাৎ করে আসেনি। কারণ এটা কিন্তু মানুষের সে যে আমরা যে বীরের জাতি, প্রতিবাদী চেতনা যে আমাদের সত্তায় রক্তে মিশে আছে, সেটার প্রমাণ কিন্তু বাঙালি অনেক আগে থেকেই দিয়ে এসেছে। সেই মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এখান থেকে শুরু করে সেই ধীরেন্দ্রনাথ দত্ত, এদের মতো মানুষ, তারাও যখন সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে সেই তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, এদের পরবর্তীতে যারা আসে, তো সেই যে আমাদের ঐতিহাসিক যে চেতনাগুলো, আমাদের যে প্রতিবাদী চেতনাগুলো, এগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে পাওয়া। কারণ আমাদের পূর্বপুরুষ যারা, তারাই এই অন্যায়ের প্রতিবাদ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে নিজে শহীদ হয়েছেন ভালো কিছু পাওয়ার জন্য। তো সেই পাখারা দ্বারা যখন সেই 52 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালায়, তারপরেও কিন্তু ছাত্ররা সেই বিক্ষোভের প্রতিবাদে সেই পাখারাদের বন্দুকের মুখে তারা আন্দোলন করে। তো সেই জন্য বলছে যে পাখারাদের যে আক্রমণ, ছাত্রদের যে প্রতিবাদী চেতনার স্বরূপ, সেই বিষয় সম্পর্কে আসলে জানা যাবে। মাতৃভাষার অধিকার আদায়ে ছাত্রদের আত্মত্যাগের স্বরূপ। মাতৃভাষার অধিকার তোমরা জানো যে আমরা যে আজকে বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষায় কথা বলার সুযোগ সেটা একসময় ছিল না। সেই সুযোগটা ওরা কেড়ে নিতে চেয়েছিল। ওরা বলতে পাকিস্তান সরকার সেই 52 সালে যখন ঘোষণা হলো যে উর্দুই হবে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা, পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশকে বোঝানো হতো। তো যখন ঘোষণা আসলো এরকম যে পাকিস্তানের ভাষা হবে উর্দু, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সবারই ভাষা হবে উর্দু।
তো সেই যে উর্দু ভাষা প্রতিবাদে বাঙালি যে বিশেষ করে তখন মেডিকেলে বা বিভিন্ন জায়গায় ছাত্ররা যে প্রতিবাদ করেছিল, সেই যে প্রতিবাদের স্বরূপ, তাদের যে সেই মহৎ প্রতিবাদী চেতনা, সে সম্পর্কে আমরা এখানে জানতে পারবো। এবং সেই মাতৃভাষার দাবি আদায় ছাত্রদের যে আত্মত্যাগ, কারণ পাক বাহিনীরা বা পাকিস্তানি মিলিটারি পুলিশ সেই ছাত্রদের উপর গুলি করেছিল, তাদের সেই শান্ত মিছিলের উপর, প্রতিবাদ মিছিলের উপর পাকিস্তান পুলিশ যে গুলি করে তাদেরকে হত্যা করেছিল, যাতে রফিক, শফিক, সালাম, বরকত সহ অনেকে শহীদ হয়েছে। সেই ভাষা সাহিত্যের যে আত্মত্যাগের স্বরূপ, সেটি আমরা এখান থেকে জানতে পারবো। জাতির অতীত ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার গুরুত্ব। আসলে প্রতিটা জাতিরই তাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানা উচিত, কারণ একটি জাতি যদি তার ইতিহাস ঐতিহ্যকে ভুলে যায়, তাহলে তার নিজেকে ভুলে যাওয়ার মতোই হয়। এই জন্য প্রতিটা মানুষের উচিত তার জাতির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানা। দেশপ্রেমে জাগ্রত হওয়ার অনুপ্রেরণা, যে এটার মাধ্যমে শিক্ষার্থীরা দেশপ্রেমে জাগ্রত হতে পারে। তো শিক্ষার্থীরা দেখো, এবারে আমরা মূল গল্পতে চলে যাই। যেমন দেখো, পিতৃপুরুষের গল্প, এটি লিখছেন হারুন হাবিব। এখানে গল্পের শুরুতে আমরা যে চরিত্র পাই সে হলো অন্তু। অন্তুর মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না। ওর মা বলতে অন্তুর মা চিঠি লিখে কত বলেন, কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয়। অর্থাৎ অন্তুর মা সবসময় তার ভাইকে অর্থাৎ অন্তুর মামাকে বলে চিঠি লিখে, অন্তুর মামার নাম হলো কাজল, যে কাজল তুই ঢাকা শহরে চলে আয়, আমার বাসায় থাকবি যতদিন চাকরি না হয় ততদিন আমার বাসায় থাকবি। তো এত কিছু বলার পরও কাজল মামা তবুও আসে না। এই অন্তুর মামা হলো কাজল মামা, সে আসে না। গ্রামটাকে খুব ভালো লাগে কাজল মামার, অর্থাৎ কাজল মামার শহর তেমন ভালো লাগে না, তার গ্রামটাই খুব পছন্দ। 1971 সালে কাজল মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পড়তেই বেঁধে গেল যুদ্ধ। একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির। তারপর রাত দিন এই গ্রাম সে গ্রাম ঘুরে ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং, রাইফেল জোগাড় করে ট্রেনিং, আরো কত কি। অন্তুর নানা কত ভক্তের বাবা এসব করিসলে বিপদে পড়বি। অর্থাৎ যখন 1971 সালে মুক্তিযুদ্ধ বেঁধে গেল, তখন এই অন্তুর মামা অর্থাৎ কাজল সে ঢাকা থেকে সেই গ্রামে গিয়ে বিভিন্ন মানুষকে একত্রিত করলো এবং তারা যুক্তি করলো স্বাধীনতার জন্য যুদ্ধ করা, পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করা। এই জন্য তারা অস্ত্রের ট্রেনিং নিল, সব মানুষকে একত্রিত করলো, একত্রিত করে অস্ত্রের ট্রেনিং দিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলো। এতে কাজলের বাবা অর্থাৎ অন্তুর নানা সে অনেক বকাবকি করতো যে পাক বাহিনীদের বিরুদ্ধে এরকম আন্দোলন করতে গেলে যে কোনো বিপদ হতে পারে, তো তুমি এগুলো করো না। তো বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা। তো কাজল তার বাবাকে বলল যে বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতা এবার আসবেই। সাহস নিয়ে বলতো কাজল মামা, অর্থাৎ অন্তুর যে মামা কাজল মামা, সে সাহস নিয়ে বলতো যে বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা, স্বাধীনতাতে এবার আসতেই হবে। সেই কাজল মামার যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তু। বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুই এক কাজ কর অন্তু, চিঠি লেখ মামাকে, অর্থাৎ তোর মামার কাছে চিঠি লেখ, বল যে এবারে 21শে ফেব্রুয়ারিতে যেন অবশ্যই ও ঢাকা আসে। আরো বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস, দেখবি ঠিক আসবে। তো অন্তুর মা অন্তুকে শিখিয়ে দিল যে যেহেতু তোর বার্ষিক পরীক্ষা শেষ, সেহেতু তুই তোর মামার কাছে চিঠি লেখ যে আমার বার্ষিক পরীক্ষা শেষ, আমি তোমার কাছে সেই মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি, যে তুমি এসে পড়ো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আলোচনা এই পর্যায়ে শেষ করতে হয়েছে, কারণ আমরা বাকি আলোচনা পরবর্তী ক্লাসে করবো ইনশাআল্লাহ। তো তোমাদের সাথে আমাদের দেখা হবে পরবর্তী ক্লাসে। আর তোমরা এই গল্পটি নিজেদের মতো করে বাসায় পড়ো, যাতে বুঝতে পারো। এরপরে আমিও ক্লাসে এগুলো আলোচনা করবো, তোমরা যদি পড়ো তারপরে আমার আলোচনা তোমরা সহজেই বুঝতে পারো। তো শিক্ষার্থীরা
আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমাদের পরবর্তী আলোচনা হবে পরবর্তী ক্লাসে এই পিতৃপুরুষের গল্পের বাকি অংশ। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।